ডান ভেরি ওয়েল। ও তো 6 ফুট 2 হয়ে গেছে লম্বা। আর বাস্কেটবল খেলতে যায়, আমেরিকাতে যায়, নাইকিরে নিয়ে যায় সব। ডান ভেরি ওয়েল, খুবই ভালো করেছে। সিরাকিউসে গিয়ে খেলেছে, নিউ ইয়র্কে কিন্তু যে খেলে। এক অনেক মিনিট, জায়গায়। এক মিনিট শুনতে খালাম। পাচ্ছ তো নাকি না? হ্যাঁ হ্যাঁ, আমি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। আমরা এটা এখন জান কোথায়? দিস মিটিং ইজ বিং লাইভ স্ট্রিমড। আমি দেখি। Yeah. আসসালামু আলাইকুম মুস্তাফা ভাই। ওয়ালাইকুম সালাম, ইউ আর লুকিং গুড। হ্যাঁ হ্যাঁ, আপনাকে খুব সুন্দর লাগছে। কেমন আছেন আপনি? আছি ভালো, আল্লাহর মতো। শুধু শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের আজকের আলোচনা কিছু সময়ের মধ্যেই আলোচনা আমরা শুরু করব। আমরা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের আলোচনাটা ইনফর্মাল, ঘরোয়াভাবে আমরা আলোচনা করব। যার জন্য আমি শুরুতেই দেখবেন আপনারা আমাদের আজকের যে বিষয় টপিকস আমরা নামটাই দিয়েছি যে ashramBD.com আয়োজিত মুস্তফা ভাইয়ের সাথে আমার কিছু সময়। মুস্তফা ভাইকে আমি মুস্তফা ভাই বলেই সম্বোধন করি। এবং শুরু করার আগে আমি আমার একটা, কি বলে এটাকে মুস্তফা ভাই, যে শেয়ার করা, যেটা মনে করেন আমার একটা মেমোরি শেয়ার করতে চাই আপনার সাথে, আমাদের আশ্রমের পাঠকদের সাথে এবং লেখকদের সাথে। যে সেই ঘটনাটা ছিল 2009 সাল মনে হয়, না মুস্তফা ভাই? হ্যাঁ হ্যাঁ। 2009 সাল আমি যখন দেশ গ্রোসারি ছিল এখানে অটোয়াতে, একটা বাংলাদেশি গ্রোসারি ছিল, সেখানে আমি একটা পোস্টার লাগাইছিলাম যে খুব সহসাই আমরা অটোয়া থেকে একটা বাংলা কাগজ বের করব। এবং আমার মনে হয় যে আমি দেশ গ্রোসারি থেকে আমার বাসায় আসতে 10 মিনিট লাগে, গাড়ি থেকে, গাড়ি করে যদি আসি আমি। হাফ অ্যান আওয়ার মধ্যে আমি একটা ফোন রিসিভ করি, একটা ফোন আসে। এবং ফোনটা ধরার পরে সে অপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে যে আমি মুস্তফা বলছি, কবির কেমন আছো? হ্যাঁ, এই বললাম ভালো। যে উনি উত্তরে বললেন, তোমার একটা কাগজ দেখলাম দেশকোসারিতে, তুমি একটা পত্রিকা করতে চাচ্ছ, এবং যে কোনোভাবে আমি যদি সাহায্য করতে পারি আমাকে বলো। থ্যাংক ইউ মুস্তফা ভাই, আপনার সেই জেনারসিটির জন্য। যে ওকে। আহ, এবং দর্শকরা আপনারা জানেন, দেশের বাইরে একটা পত্রিকা করা, বিশেষ করে আজ থেকে 14-15 বছর আগে এত সহজ ছিল না। অথবা মনে করেন আমাদের শহরটা, যে শহরে আমরা থাকি অটোয়াতে, এখানে পৃষ্ঠপোষকের খুব অভাব। তখন হাতে গোনা কিছু বাংলাদেশি ছিলেন, দু এক বাঙালি হবে বা হাজার খানেক ম্যাক্সিমাম হবে। তৎকালীন সময়ে আমি 2000 কবে এটা ছিল, দুই নয়ের হাজার কথা, দুই 2009। হাজার নয় 2009 তখন হয়তো 2-3 হাজার মানুষ হবে মনে হয়। বেশি এবং হবে না। এর বেশি হওয়ার কথা না। এবং দুইটা বা তিনটা গ্রোসারি স্টোরই ছিল, একটা দেশ গ্রোসারি আর একটা মনে হয় এম এফ ফুড, আমার জব হুম আইটেম, হুম হুম হুম। আর জাহাঙ্গীর বের একটা, এই তিনটা গ্রোসারি ছিল। এবং আর কোনো ধরনের কোনো ব্যবসা ছিল না তো। এবং দুই একটা রিয়েল এস্টেট বিজনেস ছিল মনে হয়, যাদের সাথে আমার যোগাযোগ ছিল না, যার জন্য ফাইন্যান্সিয়াল যে অর্থনৈতিক যে দিকটা একটা পত্রিকার জন্য, সেটার জন্য খুবই কষ্টদায়ক ছিল। হুম। এবং 2009 থেকে আমরা যখন করি, এবং এই পত্রিকার ব্যাপারে প্রথম ফোনটাই কিন্তু মুস্তাফা ভাই ছিল। এবং সেই মুস্তাফা ভাই আজকে আমি যখন এই লাইভের ব্যবস্থা করেছি এবং অটোয়া সম্বন্ধে কথা বলতে চাচ্ছি, অটোয়ার সংগঠন নিয়ে কথা বলতে চাচ্ছি, মানুষ নিয়ে কথা বলতে চাচ্ছি, সুতরাং আমার কাছে প্রথমেই যে নামটা এসেছে, আমার মনে হয়েছে সেটা মুস্তফা চৌধুরীর নাম। এটা দায়বদ্ধতা থেকে। কারণ আমি আমার 35 বছরের অটোয়ার লাইফে দেখেছি আমাদের এই সমাজে, প্রবাসীদের এই সমাজে, বাংলাদেশিদের, অটোয়াবাসীদের উম, একটা প্রিয় নাম, পরিচিত মুখ মুস্তফা চৌধুরী। বিপদে আপদে সবসময় যিনি বাঙালিদেরকে
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আজকে আমাদের সাথে এই আশ্রম আড্ডাতে যোগ দেওয়ার জন্য আমরা মুস্তাফা চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আমি এই অনুষ্ঠান যারা এখন দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, তাদের সহ আশ্রমের সব লেখক পাঠকদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনাটা শুরু করব। আজকের বিষয় 1971 সাল। বাংলাদেশের মতো অটোয়ার মানুষরাও স্বাধীনতার যুদ্ধের জন্য কাজ করেছিলেন এবং সেই স্বাধীনতা যুদ্ধের কাজকে, আন্দোলনকে কেন্দ্র করেই আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাকআউপের উৎপত্তি হয়, যেটা এখনো আমরা লালন করি। আমরা বাকআউপ নিয়ে কথা বলি, বাকআউপের উত্তরোত্তর উন্নতি কামনা করি। আমি মুস্তাফা ভাইয়ের একটা লেখা দিয়েই আমি মুস্তাফা ভাইকে আমন্ত্রণ জানাবো আজকের আলোচনায়। মুক্তি সংগ্রামে অটোয়াবাসী বাঙালি, মুস্তাফা চৌধুরী। এবং মুস্তাফা ভাই, আপনি এই লেখাটা আশ্রমের 2য় সংখ্যায় মনে হয় লিখেছিলেন। Yes, কাগজটা, yeah, মনে আছে। হ্যাঁ, কাগজটা এখনো আমার কাছে আছে। এবং এটা হলো লিখেছিলেন জানুয়ারি 2010। হুম, বেশ কয়েক বছর আগে মিজান রহমান 71-এর অটোয়া নিবন্ধে স্বাধীনতা সংগ্রামে অটোয়াবাসী বাঙালিদের কার্যকলাপ সংক্ষেপে আলোচনা করেন। সে নিবন্ধটি ছিল মূলত স্মৃতিচারণমূলক। লেখাটি পরে ব্যক্তিগত প্রতিক্রিয়া ব্যক্ত করার সুযোগ কখনো হয়নি আমার। সম্প্রতি স্বাধীনতা যুদ্ধে কানাডীয়দের ভূমিকার ওপর গবেষণা করতে যে বেশ কিছু নথিপত্রের সন্ধান পাই। দ্বিতীয়বারের মতো মিজান রহমানের নিবন্ধটি পড়ে বুঝতে অসুবিধা হলো না যে তিনি সে নিবন্ধে তার স্বভাবসুলভ বিনয়তা রক্ষা করতে যেসব ঘটনাপঞ্জিতে অটোয়াবাসী বাঙালিরা সক্রিয় ভূমিকা রাখেন, সেসবের অনেক কিছুই তিনি বাদ দিয়েছেন। এর ফলশ্রুতিতে তাদের প্রত্যক্ষভাবে জড়িত অনেক ঘটনার বিস্তারিত বিবরণ রয়ে গেছে উল্লেখিত ও অলিখিত। মিজান রহমান লিখেছেন, আমি ঐতিহাসিক নই। ইতিহাসে গ্রাজুয়েট স্টাডিজ করে ব্যক্তিগতভাবে আমি, শুধু দর্শক মন্ডলী, এটা মুস্তাফার কথা, ইতিহাস আবারও পরে স্থির করলাম। ইতিহাসে গ্রাজুয়েট স্টাডিজ করেও ব্যক্তিগতভাবে আমি নিজেকে ইতিবৃত্তকার হিসাবে দেখি না। তবুও শুধুমাত্র স্মৃতিচারণ ভিত্তিক নিবন্ধটি আবারও পরে স্থির করলাম যে সব দলিল দস্তাবেজ হাতের কাছে আছে, সেগুলোর সাথে ঘটনা ও বিবরণাদিগুলো মিলিয়ে দেখার। একথা পরিষ্কারভাবে বলা প্রয়োজন যে আমার এই নিবন্ধটির উদ্দেশ্য হলো মিজান রহমানের নিবন্ধে যেসব স্থান, কাল, পাত্রের ফাঁক রয়েছে, প্রামাণিক দলিলের ভিত্তিতে সে ফাঁকগুলো পূরণ করা। শুধু দর্শক এবং মুস্তাফা ভাই, আপনার কাছে আমার বিনীত আবেদন, আপনার এই কথাগুলাকে একটু পরিষ্কার করবেন। 1971 সালে যে ফাঁক পুকুরগুলো আপনি 71 সালের অটোয়াতে হুম, বাঙালিরা যে আন্দোলন করেছিলেন, আমি হুম, এটাকে আন্দোলনই বলবো, কানাডিয়ান সরকারের কাছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে লবিং করেছিলেন, স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছিলেন। আপনি আপনার গবেষণায় কি ফাঁক পুকুর পেয়েছেন, বা তৎকালীন সময়ে কারা এই উদ্যোগটি নিয়েছিলেন, আমাদেরকে শেয়ার করেন প্লিজ। এটা ইতিহাসের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। সো শুধু দর্শক, মুস্তাফা চৌধুরী প্লিজ। মুস্তাফা ভাই। অবশ্যই, অবশ্যই ধন্যবাদ আশ্রমকে, কবিরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমে এখানে ছবি চৌধুরীর নাম আছে, এটা আমার ওয়াইফের নাম। আমি এটা রিমুভ করতে পারছি না। আই নিড হেল্প, আমার ছেলেকে বলবো এটা রিমুভ করতে। যাই হোক, ইন্টারেস্টিং। আজকে যে 71-এ মিজান ভাইয়ের, ওটা আমি পড়েছিলাম, এখন তো আমার মনে নেই, কিন্তু আমার যেটা মনে রয়েছে সেটা হলো উনি যা স্মৃতিচারণ করেছিলেন, কিন্তু উনি ঐতিহাসিক রেফারেন্স গুলো দেন নাই, কারণ ওনারা অনেক কিছু কাজ করেছিলেন যেগুলোর রেফারেন্স ওইভাবে ছিল না। তো যেহেতু আমি মুক্তিযুদ্ধে কানাডার ভূমিকার উপরে একটা গবেষণা করেছি, আচ্ছা, একটা বই লিখেছি। সরি মুস্তাফা ভাই, আপনি কি আপনার ক্যামেরাটা একটু নামাবেন? আপনার ফেসটা দেখা যাচ্ছে না পুরা। এইবার দেখতে পাচ্ছ? জি, So, এবার হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। অলরাইট। সো আমি ভাবলাম
তাহলে যে সোর্স গুলা যেগুলো আছে সেগুলাতে ফেরত দিয়ে সেগুলোতে তুলনামূলক ভাবে জিনিসটা বিস্তারিত করা। এখন বাকাবের কথা দিয়ে শুরু করি। বাকাব হলো স্ট্যান্ডস ফর বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ অটোয়া ভ্যালি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন দেখা গেলো হালেও কিছু লোক আছে, গ্যাটিনোতে বাঙালি আছে, আরো থাকবে, সেদিন ওরা বলে শুধু অটোর মধ্যে সীমাবদ্ধ না রেখে অটোয়া এবং গ্যাটিনো দুটোটাকে কভার করার জন্য এই নামটা দেওয়া হয়েছে বাকাও। 71-এ বাকাও বলতে কিছু ছিল না। 71-এ যেটা ছিল অ্যাকচুয়ালি তারও আগে যায়, তার আগে বাংলাদেশি অ্যাসোসিয়েশন কিছু ছিল না, পাকিস্তানি অ্যাসোসিয়েশন ছিল, পাকিস্তান কানাডা অ্যাসোসিয়েশন ছিল। সেখানে অনেকে সদস্য ছিলেন, সদস্য ছিলেন না অনেকে। প্রত্যেকটা শহরই, বড় বড় শহরই পাকিস্তান কানাডা অ্যাসোসিয়েশন ছিল, ইনক্লুডিং অটোয়া। যখন শুরু হলো মার্চ মাসে, যখন কিছু কিছু সমস্যা দেখা গেলো যে আমরা অন্য ডিরেকশনে যাচ্ছি, তখন কিছু লোক বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ফারুক সরকার নামে এক ভদ্রলোক ছিলেন এখানে। অ্যাকচুয়ালি উনি এখনো অটোয়াতে আছেন বর্তমানে। উনি অনেক বছর বাংলাদেশে ছিলেন, চলে গেছিলেন, ইঞ্জিনিয়ার। উনি এখানে স্টুডেন্ট পাকিস্তান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান কানাডা অ্যাসোসিয়েশন স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। ওনার ওয়াইফ হলো সুজি সরকার। উনি বলছিলেন যে বাংলাদেশ নাম দেওয়ার জন্য, কিন্তু আরো যারা ছিলেন, মিজান ভাই ছিলেন, কবির ভাই, এহসানুল সালেন, ডক্টর নাসিরুদ্দিন আহমেদ, ওনারা বললেন যে বাংলাদেশ নামটা এখনো দিও না, কারণ বাংলাদেশ দিলে আমাদের দেশে হয়তো আমাদের উপরে কোনো নির্যাতন হতে পারে। সেই ভয়ে ওনারা বলেন যেটাকে নাম দিই আমরা কালচারাল সোসাইটি অফ ইস্ট পাকিস্তান। তো তাই দেয়া হয়েছিল কয়েকদিনের জন্য। তো যখন নভেম্বরে বা ডিসেম্বরের দিকে যখন এই এটার গঠন করা হয়, তখন নামটা দেয়া হয়েছিল ইস্ট পাকিস্তান কালচারাল অ্যাসোসিয়েশন। এটাতে এরা কমফোর্টেবল ছিলেন, কারণ বললেন যে এখন বাংলাদেশ যদি আমরা ব্যবহার করি, তাহলে তখনও তো যুদ্ধ শুরু হয় নাই, তাহলে আমাদের যারা আত্মীয় স্বজন তাদের উপর অত্যাচার হতে পারে এই ভয়। ফারুক সরকার মেনে নিলেন, কিন্তু কয়েকদিন পরেই ফারুক সরকার আরেকটা সঙ্গ করলেন, যে সেটার নাম ছিল, আমি বলছি আপনাকে একটা মিনিট। ফারুক সরকার নাম দিলেন আরেকটা, যেটা হলো ইয়ে ফ্রেন্ডশিপ। একটা সেকেন্ড, আমি এটা দেখে নিই। ফারুক সরকার নাম দিলেন সিটিজেন্স গ্রুপ। সিটিজেন্স গ্রুপ নাম দিয়ে, সেটাও যে যখন ফ্লাড হলো, ফ্লাডে 70-তে, তখন দেখা গেল যে পাকিস্তান সরকার বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে খুব একটা কিছু করছে না। তখন উনি খুব ভেরি ভেরি আপসেট আপসেট হয়ে উনি একটা ফ্রেন্ডশিপ সিটিজেন্স গ্রুপ নামে একটা গ্রুপ করলেন। সেখান থেকে অন্যান্য বাঙালি যারা আছে বা যারা সহানুভূতিশীল ছিল তাদেরকে নিয়ে একটা গ্রুপ করলেন ডিসকাশনের জন্য কি করা যায়। তারপরে যখন একই 15ই মার্চে 25শে মার্চে যখন যুদ্ধ শুরু হলো, বা তখন সঙ্গে সঙ্গে ম্যানিপোটো বা সাসকাচুয়ান ওসব জায়গায় ওরা বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন নাম দিয়ে করে ফেলেছে। সাসকাচুয়ানেরও নাম দিয়েছিল, তাও পূর্ব পাকিস্তান রেখেছিল, কিন্তু আলাদা। টরন্টোতে ওরা করে, তো অটো একটু পিছিয়ে ছিল, কিন্তু তারপরে তো বাংলাদেশ নামটা ইউজ করা শুরু করলো, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কানাডা এই নামে। তারপর স্বাধীন হওয়ার পরে তখন ওরা বাকাউ নামটা দিল আর কি। তো এখানে যারা ছিলেন, এখানে কয়েকজন স্টুডেন্ট ছিলেন গুটি কয়েক। আমার বইয়ে আমি একটা লিস্ট দিয়েছি, এখানে একটা লিস্ট আছে বাংলাদেশ এই কয়েকজনেরই নাম আছে, এটা আর্কাইভস থেকে এনেছি, ন্যাশনাল আর্কাইভসে আছে এই লিস্টটা। সেখানে বাংলাদেশি কতজন ছিল এখানে, এবং তারা কয়েকজন স্টুডেন্ট ছিলেন, আমি নাম পড়ছি আপনি জানবেন। এখানে নাসিরুদ্দিন আহমেদ ছিলেন, আজমত আলী নামে ভদ্রলোক ছিলেন, আইটির লোক, উনি এখন ওয়াশিংটনে আছেন। আব্দুল আওয়াল আছেন, উনি আমি জানি না কোথায় আছেন। হরিপদ ধর নামে একজন ছিলেন, ছাত্র। হানিফ ছাত্র। আমিনুল হক উনি ছাত্র ছিলেন। ডক্টর লুৎফুল কবির প্রফেসর ছিলেন। গনি মিয়া উনি ছাত্র ছিলেন। আব্দুল রহিম ছিলেন, এখন মারা গেছেন, এখানেই ছিলেন। তারপর মিজানুর রহমান ছিলেন। সালেহ এহসানুল সালেহ ছিলেন। ফারুক সরকার যার নাম বললাম। আর সত্তার, আব্দুল সত্তার। আর সুলতান টিপু সুলতান, উনি কর্নওয়ালে ছিলেন কিন্তু এখানে আসতেন। আর জালালউদ্দিন আহমদ, উনি পশ্চিম বাংলার বাঙালি, উনি মারা গেছেন কয়েক বছর আগে। এরাই ছিল, এই লিস্টেই আছে, আরো কয়েকজন ছিটা ছিটাই ছিলেন হয়তো। এইটুকু বাঙালি ছিল, কিন্তু তারা অনেক বড় ভূমিকা রেখেছেন। তারা ভূমিকা রেখেছেন ইন দ্য সেন্স, যেদিন বাংলাদেশে আহ বাংলাদেশে অ্যাটাক হলো। মুস্তফা ভাই, আমি একটু ইন্টারফেয়ার করতে হ্যাঁ, চাই এই জায়গাতে। অবশ্যই অবশ্যই। আমি সরি ফর দ্যাট। হ্যাঁ যে হ্যাঁ, প্লিজ। আপনার আলোচনাতে বোঝা যাচ্ছে যে আমরা যেটা এখন ক্লেম করতেছি, যেমন আমি যেটা মনে করি, যে আমি তো বলি যে মুক্তিযুদ্ধের বাকআউটটা হলো মুক্তিযুদ্ধের জাতক, এটার জন্মটা হয়েছে 1971 সালে। তাহলে কি এই জায়গাতে আমার ভুল আছে? ভুল ইন দ্য সেন্স, নামটা ছিল না আর কি। বাকাও নামটা দেয়া হয়েছে স্বাধীনতার পরে, কারণ 71-এ তো বাংলাদেশ ছিল না।
বাংলাদেশ তো হয়েছি 72-এ, কিন্তু 71-এর ডিসেম্বর। আর এটা তো মার্চের কথা, মার্চে তখন তো আর্মি অ্যাটাকও হয় না। ফ্লাড যখন হয়েছিল 1970 সালে, ফ্লাডের সময় এহিয়া সরকার সাংঘাতিক ভাবে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে এবং বাংলাদেশকে সাহায্য করতে যায়নি কখনো, পূর্ব পাকিস্তানকে। তখন এরা মনে করেছে যে এরা খবর এদের সঙ্গে থাকা যাবে না। কিন্তু সিনিয়র যারা ছিলেন, মিজান ভাই, তারা তারা মনে করলেন যে আমরা যদি বাংলাদেশ ইউজ করি, আমাদের আত্মীয় স্বজনের উপরে বাংলাদেশে তারা কিছু অত্যাচার করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, সেই ভয়ে ওনারা বললেন যে আমরা ইস্ট পাকিস্তান কালচারাল সোসাইটি নাম দেবো, আমরা পাকিস্তান যে অ্যাসোসিয়েশন আছে সেখানে আমরা জয়েন করবো না, সেখান থেকে বেরিয়ে আসবো যে যারা থাকে সেই। কারণ পূর্ব পাকিস্তান অ্যাসোসিয়েশন, পাকিস্তান ক্যানাডা অ্যাসোসিয়েশন প্রত্যেকটা সব বড় বড় শহরে ছিল, টরন্টোতে। তো মার্চ মাসেই অনেকেই বাংলাদেশ নাম দিয়েছে, কিন্তু বাংলাদেশ কালচারাল সোসাইটি যেটা যেটা নাম ছিল, সেটাকে ওরা বাকাব নাম দিল। তো বাকাব ডেফিনেটলি 72 সালে নামটা আসছে, কিন্তু সংগ্রামটা চলছিল আগে থেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা সাহায্য করেছে তারা ওই কালচারাল সোসাইটি নাম দিয়ে করেছে, কয়েকদিন পরে ওরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ক্যানাডা বলতো। এইটা একটা জেনেরিক নাম ইউজ করেছে, সবাই বলতো। কেউ বলতো কানাডা বাংলাদেশ অ্যাসোসিয়েশন, কেউ তো বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন। প্রত্যেক শহরে, যে বড় বড় শহরে সেটাই উঠেছিল, তাই বলতো। পরে অনেকে বলে দিচ্ছে, যে বলেছে এইভাবে যে বাংলাদেশ সোসাইটি, সোসাইটি অফ ম্যানিটোবা, বাংলাদেশ সোসাইটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, এরকম বলেছে। নামটা ভ্যারি করে, এক এক সময় এক এক রকম বলেছেন। কিন্তু মোস্টলি আইডিয়াটা হলো বাংলাদেশ কানাডা এই দুটো সংযুক্ত করে করেছে। আর বাকাভ যেটা এক্সক্লুসিভ বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ অটোয়া ভ্যালি, অটোয়া ভ্যালি শব্দটা ব্যবহার করা হয়েছে কারণ গ্যাটিনোতে অনেক বাঙালি ছিল, এবং গ্যাটিনোতে ছিল এবং হালে ছিল। সেজন্য ওরা বললো যে আরো ব্রডার নামটা, স্কোপটা বাড়ানোর জন্য সেটা করা হয়েছিল এবং এককভাবে করা হয়েছিল। তারপর থেকে যখন, কারণ বাংলা পশ্চিম দেখা যায় যে আর্কাইভে যে আমি ডকুমেন্টস গুলা নিয়ে আসছি, সেখানে লেখা ছিল যে ইস্ট পাকিস্তান কালচারাল সোসাইটি যেটা বলে ওখানকার, তারপর হচ্ছে ইস্ট পাকিস্তান ব্র্যাকেট রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন, এইভাবে লিখেছে। তার মানে এখানে হলো আপনার সাথে যে আলোচনাটা হচ্ছে এখন, আহ, এটা একজন গবেষক হিসাবে আপনি আলোচনা করতেছেন ইয়েস। আমাদেরকে, যেহেতু আপনি এখানে আর্কাইভে বিভিন্ন এভিডেন্স আপনি প্রেজেন্ট করতেছেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, মুস্তাফা ভাই, যে আপনি অটোয়াতে কবে আসছেন, কবে থেকে ছিলেন? আমি আপনার কানাডা, এই এই সময়ে যে এই যে 71 অথবা 73-তে বাক্যাবর গঠনের সময় কি আপনি অটোয়াতে ছিলেন? না, আমি আসছি অটোতে আসছি 76 সালে, কানাডাতে আসছি 72 সালে। কানাডাতে আপনি 72 সালে লন্ডন অন্টারিওতে আমি পড়তে আসছিলাম, ইউনিভার্সিটিতে আসছিলাম। কানাডার যে লন্ডন অন্টারিও আছে, জি, সেখানে আমি পড়তে আসছিলাম, আমার বোন নিয়ে আসছিলেন, আমার দুলাভাই ওখানে প্রফেসর, আমি ইউনিভার্সিটিতে এডমিশন নিয়ে এখানে আসছিলাম, ওকে। পড়তে আসছিলাম। অটোয়াতে আসছেন আপনি 76-এ? 76-এ আমি চাকরি নিয়ে এসেছিলাম ওকে, গভর্নমেন্টের। তখন কি আপনি এসে বাঁকাও পাইছেন না পাইছেন না? তখনই তো বাকআপ তো অলরেডি এক্সিস্ট করে, তখন বাকআপ তো 72-তে হয়ে গেছে। 72-তে হয়ে গেছে এই বাঁকাও 72-তে ওই যে বললাম যেটা, যে যে অ্যাসোসিয়েশন যেটা ইস্ট পাকিস্তান কালচারাল অ্যাসোসিয়েশন যেটা, ওটার নামই ওরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ক্যানাডা বলতো। ওই একদম যখনই আর্মি অ্যাটাক হচ্ছে তারপর থেকেই বাংলাদেশ শব্দটা ব্যবহার করা হতো, বলা হতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ক্যানাডা। এবং যখনই যেখানে যে শহরেই ওরাই বাংলাদেশ association, পরে ওরা নাম চেঞ্জ করে অনেকে বলেছে, একটু আগে বললাম যে আপনি আপনি একটু কি বলেন, এই আপনার বই নিয়ে কথা বলেন। আমাকে দুইজন মানুষ নক করতেছে, মনে হয় ওরা ঢুকতে হ্যাঁ হ্যাঁ এসেছে, আমি একটু দেখি। হ্যাঁ, শুধু অসুবিধা দর্শক নেই। মন্ডলী, মুস্তাফা ভাই এ পর্যন্ত 3টা বই লিখেছেন, আমি বইটা শেয়ার করতেছি আপনাদের সাথে, এবং আশা করব মুস্তাফা ভাইও তার বই নিয়ে আপনাদেরকে কি করবেন, আপনাদের সাথে কথা বলবেন। এই ফাঁকে আমিও আমার কি বলে এটাকে, যে দুইজন আমাদের কাছে ঢুকতে চাচ্ছেন তাদের সাথে একটু আলাপ করব। Share screen. মুস্তাফা ভাই, আপনি আমার জি, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, দেখতে আপনি পাচ্ছি। কি আমার দেখছেন, ইয়েস। ফটো দেখতেছেন আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বইগুলা নিয়ে একটু আলাপ করেন। এই ফাঁকে আমি দেখি ওদেরকে, টেকনোলজিতে আমি কিন্তু ভেরি উইক, সো আমি এখন তো আমি চেষ্টা করবো ওদেরকে নিয়ে ওইখানে।
কিন্তু আমি কে কে শুনছে কিছু আমি তো জানি না, কতজন আছে কি মানে আমার আমি কথা আমি শুনতে নিজেও পাচ্ছি। কিছু বুঝতেছি না কোথায় কি আচ্ছা হচ্ছে না হচ্ছে। আচ্ছা, যাই হোক আমি বলবো। প্রথম বাম দিকে যে বইটা, সেটার নাম হলো একাত্তরের যুদ্ধ শিশু, অবিদিত ইতিহাস। একাত্তরের যুদ্ধ শিশু অর্থাৎ একাত্তরে যে ধর্ষণের ফলশ্রুতিতে যাদের জন্ম হয়েছিল বাংলাদেশে, তাদেরকে বলা হয় যুদ্ধ শিশু। তারা 72 সালে জন্ম হয়েছিল। তাদেরকে আমি বলেছি এটাকে অবিদিত ইতিহাস, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বইগুলোতে দেখলে কখনো যুদ্ধ শিশু নামটা ব্যবহার করা হয় নাই। সামাজিক ভাবে তারা নিগৃহীত, তাই তাদের নিয়ে কিছু হয় নাই। আমি কানাডাতে এসে এখানে আর্কাইভস দিয়ে গবেষণা করতে যেয়ে দেখলাম অনেক শিশু বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল। সর্বপ্রথমে 1972 সালে যে 15টি বেবিকে নিয়ে আসেছিল, তাদের মধ্যে তাদের উপরে এই বইটা। আমি তাদেরকে প্রত্যেককেই এখানে যে তাদের বাড়িতে গিয়েছি, তাদেরকে আইডেন্টিফাই করেছি। দেন আমি তাদের দত্তগ্রাহী বাবা মা যারা, তাদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। তাদের কথার ভিত্তি করে এবং যেসব প্রামাণিক দলিল আছে তাগুলোর উপর ভিত্তি করে আমি বইটা লিখেছি। এখানে একটা চ্যাপ্টার আছে বাংলাদেশের পটভূমি, যুদ্ধের পটভূমি, কিভাবে তাদের জন্ম হলো, কোথায় হলো, এটার উপরে। আর একটা তারা কিভাবে নিয়ে আসা হলো, তাদেরকে কিভাবে দত্তক গ্রহণ করা হলো, কি আইনের মাধ্যমে সেগুলা। তারপরে এখানে আসার পরে তাদেরকে কিভাবে তাদের দত্তগ্রাহী বাবা মা তাদেরকে দত্তক নিলেন, এবং যারা দত্তক নিলেন তারা কারা, বাবা কারা, কেন নিয়েছিলেন, এগুলা। এইসবের উপরে বইটা। এবং তাদের উপর একটা চ্যাপ্টার আছে তাদের তাদের আত্মপরিচয়, তারা কিভাবে নিজেকে দেখে। কারণ যাদেরকে দত্তক নেওয়া হয়েছিল সব যুদ্ধ শিশুর বাবা মারেই, যারা দত্তক নিয়েছিলেন তারা কিন্তু সাদা কেনেডিয়ান। আর আরেকটা হলো ইংরেজিতে পিকিং আপ দ্য পিসেস, সেই একই বই। এই ওখানে দেখেন 21টা বাচ্চার ফটো আছে। 21টার মধ্যে 15 জনকে দিয়েছে ওরা, বাকিদেরকে দেয়নি, কারণ ওরা খুবই দুর্বল এবং তারা ওই সময় মারাও গিয়েছে। তো তাদেরকে কানাডা নিয়ে আসছি। এবং এই বইটা আমেরিকা থেকে বের হয়েছে, ইংরেজিতে এই বইটা প্রচুর চলে। আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ানো হয়, পড়ানো হয় মানে পড়ে আর কি, যারা সোসিওলজি পড়ে তারা। আর এটা হলো আনকন্ডিশনাল লাভ। এটা ওই যুদ্ধ শিশুর উপরেই। এটা বাংলাদেশে বের করেছি কারণ আমেরিকা থেকে বইটা খুব এক্সপেন্সিভ, কেউ কিনবে না। তাই পাবলিশারকে বললাম যেটা বের করতে। তো ওরা বললো যে হ্যাঁ, যেটা আপনার বই আপনি বের করতে পারেন, কিন্তু নামটা ভিন্ন নাম দিন, ইংরেজি নাম দিয়েন না। কিন্তু এখানে কিছু কিছু চেঞ্জেস আছে, সহজ ভাবে লেখা বাঙালিদের জন্য এটা। আর আরো দুটা বই আছে, আর একটা এখানে ঠিক দেখতে পাচ্ছেন না, সেটা আগামী মাসে বেরোবে। সেটা অলরেডি আমেরিকাতে আছে প্রেসে। সেটা আমেরিকান মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকা। সেখানে এই বাকাউ নিয়ে কথা আছে এবং বিভিন্ন অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন নিয়ে আমি কথা বলেছি। সেটা হলো। আর আরেকটা হলো সেটা, সেটা বের হচ্ছে। আর আরেকটা আমি গবেষণা করছি, সেটা আপনারা আসতে পারেন, যোগ দিতে পারেন। সেটা হলো বাংলাদেশি কেনেডিয়ান, অর্থাৎ বাংলাদেশিরা কখন কানাডায় আসছে, কিভাবে আসছে, হাউ দে আর ডুইং, হোয়াট দে আর ডুইং, কতটুকু আমরা ইন্টিগ্রেট করতে পেরেছি, আমাদের ছেলেমেয়েরা কি করছে, কতটুকু ইন্টিগ্রেশন, আমরা কি ধরনের জব করি, কি ধরনের চ্যারিটি কাজ করি, এবং কতটুকু আমরা কানাডায় কন্ট্রিবিউট করি, সেটার উপরে। সেখানে সবাই আমাদের যোগ দিতে পারেন, আমি সবাইকে নিয়ে লিখবো বইটা। আমি চাচ্ছি যে কোনো পার্টিকুলার গ্রুপকে নিয়ে না, বাংলাদেশে আমরা যারা আসছি আমরা কিভাবে কানাডাতে অবদান রাখছি, কি অবদান রাখছি, যার যার শিক্ষাক্ষেত্রে বলেন, এডুকেশন বলেন, অথবা চাকরিতে বলেন। আমাদের মধ্যে অনেক ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অনেকে ভালো করছে, লেখালেখি করে অনেকে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ থেকে। তো তাদের উপরে বইটা হবে, সবাইকে মিলে। থ্যাংক ইউ মুস্তাফা ভাই। জান যে আপনার আসলে দুই তিনজন ঢুকতে চাইছিল, হ্যাঁ ঢুকাইতে পারি নাই। হ্যাঁ, জান একটা আপনার মিনিট। হ্যাঁ লালটু, আমার প্রোগ্রাম হচ্ছে এখন, পরে কল দিই। সরি। শুধু দর্শক মন্ডলী, আমাদের এটা ইনফর্মাল আলোচনা। আমাদের আলোচনার সূত্রপাতই হলো যে আশ্রমের যারা পড়েন, আশ্রমে যারা লেখেন, তাদের সাথে আমরা আমাদের পরিচয়টা গঠানো, তাদেরকে চিনা, দেখা, জানা, আমাদের কথা তাদেরকে বলা। বিশেষ করে আমরা যেহেতু এটা পত্রিকা, আমরা সমসাময়িক সাহিত্য, বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কি ধরনের সাহিত্য রচনা হচ্ছে তা জানতে চাই আমরা। কারণ আপনারা তো সবাই জানেন যে না, আমরা পৃথিবীর এমন এক দেশে বাস করি যেখানে বইপত্র ম্যানেজ করা খুবই কষ্টকর। মানে এখান থেকে আহ, একটা বই আনাইতে গেলে আপনাকে খরচের পাশাপাশি মানুষও খুঁজে বের করতে হয়। এবং আমরা যে শহরে থাকি, এই শহরে তো আপনার অনেকের আশা টাশাই হয় না। টরন্টো বা মন্ট্রিয়ালে যতটুকু হয়, অটোয়াতে তো খুবই কম।
যার জন্য আমরা চাচ্ছি পত্রিকার মাধ্যমে আপনাদের সাথে একটা রিলেশনশিপ, একটা সেতুবদ্ধ তৈরি করার জন্য। এবং এটাতেই হইলো আমাদের, সেই উদ্যোগেই আমাদের এই আলোচনা। আমরা গত সপ্তাহে একটা আলোচনা 2 সপ্তাহ আগে একটা আলোচনা করছি আশ্রম সাহিত্য সাহিত্য আড্ডা 1, এবং কালকে আরেকটা আড্ডা হবে আশ্রম সাহিত্য আড্ডা 2। এবং ওই জায়গাটাতে আমরা বাংলাদেশের সাহিত্য এবং প্রবাসী সাহিত্য চর্চা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগ দিবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর ফজলুল হক সৈকত, এবং অস্ট্রেলিয়া থেকে আরেকজন সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, সংগঠক তুষার রায়। আশা করি আপনারা আমাদের কালকের মিটিং এ অংশ নেবেন। এবং সর্বোপরি আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, পাঠক, লেখক অথবা আশ্রমের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে বলবো, আপনারা যদি আমাদের সাথে যে কোনো বিষয়ে আলোচনা করতে চান, আপনাদের ফিলিংস আমাদের সাথে শেয়ার করতে চান, অন্য মানুষজনের সাথে শেয়ার করতে চান, সেটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সাহিত্য বা আমাদের পারিপার্শ্বিক অবস্থানই হোক, সামাজিক অবস্থানই হোক, সবকিছু নিয়েই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা লাইভ, আমাদের এই লাইভটা প্রতিদিনই আমরা করতে পারি যদি আপনারা চান। আমাদের লাইভের উদ্দেশ্য হলো একজনের সাথে আরেকজনের পরিচয় এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে আমরা যারা প্রবাসে আমাদের দ্বিতীয় আবাসভূমি তৈরি করছি, বিনির্মাণ করছি, আমাদের ছেলেমেয়েরা যারা এই দেশে থাকবে। আমরা যদিও বাংলাদেশে চলে যাই, যে যাওয়া যাবে না, 40 বছরে যদি আমি না যাইতে পারি, তা আরো 10-15 বছর যে বাস আমার জীবিতকালে মনে হয় যাওয়া হবে না, হয়তো আমার মৃতদেহ যাবে। সুতরাং আমরা কেউই আর বাংলাদেশে হয়তো ফেরত যাব না। সুতরাং আমরা যারা বাইরে আছি, আমরা আমাদের মতো করে আমাদের সমাজটাকে গড়তে চাই, আমাদের পরিবেশটা তৈরি করতে চাই, পারিপার্শ্বিক অবস্থা, যে আমাদের ছেলেমেয়েরা যারা এখানে বড় হবে বাঙালি মনমানসিকতা নিয়ে বড় হতে পারে। সেই উদ্দেশ্যেই আমাদের এই আলোচনা সভা, আলোচনা অনুষ্ঠান, ইনফরমাল আলোচনা। আপনাকে আলোচনায় যোগ দিতে হলে যে আলোচক হতে হবে আপনাকে, তা নয়, লেখক হতে হবে তা নয়, আপনি যে কোনো জন, যে কোনোভাবেই আপনি আমাদের আলোচনায় যোগ দিতে পারেন। শুধু আমাদেরকে ইমেল করে আপনার লিঙ্কটা, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং বলে দিবেন কি বিষয়ে আপনি আলোচনা করবেন। তখন আমরা বিষয়টা ঠিক করে আপনাকে জানিয়ে দেব। শুধু দর্শক মন্ডলী, আমরা এখন মুস্তাফা ভাইয়ের কাছে জানতে চাবো যে মুস্তাফা ভাই শুরুই করেছেন বাঁকা অবর কথা বলে, এবং আমি যে জানতে চেয়েছিলাম যে উনার দেখা মতে, যে আমরা জানি, আমরা শুনি, আমরা দেখি যে ইংল্যান্ডে, আমেরিকাতে প্রবাসীরা বাংলাদেশের সাথে স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন বিভিন্নভাবে। এবং আমরাও ক্লেম করি যে না, আমাদের অটোয়া শহরেও কিছু মানুষ ছিলেন, যেমন ফারুক ভাই, যে ওনার যে এই রেভলিউশনারি যে কি দেখাইছে উনি, একটা মুস্তাফা ভাই কি বলে যে উনি দেখিয়েছে যে উনার সাহসের কথা, সবচেয়ে বড় কথা। ব্রেভনেসটা, হ্যাঁ, অথবা মনে করেন আপনার আবার ব্রেভনেস না, এটা যদি আপনি প্রপারলি যদি কি করেন, যে একজন রেভলিউশন করতে হলে যে ক্যারেক্টারের প্রয়োজন পড়ে একজন মানুষের মধ্যে, হুম, সেই হুম, জিনিসটাই উনি দেখাইছেন। এবং উনি শুধু ফারুক ভাই না, এটা হলো উনি টোটাল সমস্ত বাঙালিদেরকে রিপ্রেজেন্ট করেছেন। বাঙালিরাই কিন্তু yeah, ফুঁসে উঠেছিল, প্রতিবাদ করেছিল। যার জন্য আমরা দেখেছি 1971-এ, 25শে মার্চ হুম, যখন পাক হানাদার বাহিরা ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করেছে, তখনই সাথে সাথে মানুষ এটার প্রতিবাদ করেছে, তার লাঠিসোঁটা নিয়ে এসে এটা প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং সেই প্রতিরোধেরই একটি নমুনা বা প্রতীকী ফারুক ভাই তৎকালীন সময়ে সম্ভবত 70-এ সে এই জিনিসটা বলছে যে না, ওই যে এটা যখন পাকিস্তান। যখন ফ্লাড হওয়ার পরপরই, যখন সাহায্য করছিল না, হ্যাঁ, ডিসেম্বরে একটা বন্যা হলো, তো সে বন্যার এই সাইক্লোনের তো পর। 70-এর ডিসেম্বরে। হ্যাঁ, হ্যাঁ, তো তার মানে তৎকালীন সময়ে উনি এটা প্রতিবাদ করেছে এবং বাঙালিদেরকে উৎসাহ জুগিয়েছে, বলেছে যে না, আমরা এটা মানি না, মানবো না, আমরা পাকিস্তানের সাথে থাকবো না।
সুতরাং সেই হিসাবে আমরা মনে করতে পারি যে অটোয়ার মানুষরাও, এবং পরবর্তীতে 71-এর ডিসেম্বর, অক্টোবর, বা তারও আগে নভেম্বর তৎকালীন সময়ে আমি যতটুকু, বিভিন্ন মানুষ আমাকে বলেছেন যে বাঙালিরা, অটোয়ার বাঙালিরা কিছু টাকা পয়সা কি করেছেন আপনার, Yeah. তুলেছেন এবং রেড ক্রসের মাধ্যমে সেটা যুদ্ধ পীড়িত মানুষদের জন্য পাঠিয়েছেন। সুতরাং কাইন্ড অফ দে হ্যাভ দ্য ইনভলভমেন্ট টু দেয়ার, অর সামহাও দে আর রিলেটেড টু দ্যাট, আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে অটোয়ার তৎকালীন বাঙালি। এবং আমি আমার এই আলোচনার মাধ্যমে, আজকে আলোচনাটা করার মেন উদ্দেশ্য হলো আমি বাংলাদেশ সরকারের কাছে একটা দাবি জানাতে চাই Mhm. যে যেহেতু বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি, তাদের বর্তমান সরকারের নেতৃত্বেই বাংলাদেশে 1971 সাল বা তারও আগে যদি যাই আমরা, সেই 50-এর দশক থেকেই স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছে, স্বাধীনতার জন্য আন্দোলন করেছে সেই দল এখন ক্ষমতায়, এবং এরা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে রিকগনাইজ করতেছে। সুতরাং আমরা আশা করব তৎকালীন সময়ে 1971 সালে বা 70 সালে যারা সেই ভূমিকা রেখেছিলেন, যেসব অটোয়াবাসী বাঙালিরা ভূমিকা রেখেছিলেন, তাদেরকেও সেই সম্মানটা দেওয়া, যে তাদেরকেও মুক্তিযোদ্ধা হিসাবে, প্রবাসী মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া। মুস্তাফা ভাই, আপনি কি আপনার আলোচনাটা তৎকালীন সময়ে যারা ছিলেন আপনার সাথে, নিশ্চয়ই তাদের যেহেতু 76-এ আইসেন, আপনি এখানে Mhm. এসেছেন অটোয়াতে, তো এবং যেহেতু আপনি একটা বইয়ের মধ্যে আপনার এই সব ইনফরমেশন গুলা গ্যাদার করছেন, সুতরাং করেছি already. এই এভিডেন্স হিসাবে তো কিছু জিনিস আপনি আপনি কি আপনার আলোচনা আর একটু অবশ্যই, এলাবোরেট করবেন প্লিজ? অবশ্যই, অবশ্যই। ফর এক্সাম্পল, যখন যেদিন আর্মি অ্যাটাক করলো 25 তারিখে, 26, 27 একদিন পরে, এদিকে তো একদিন হয়ে গেছে অলরেডি, পরের দিন 27 মার্চ, এটা আর্কাইভসে আছে, ফটো আমার বইয়ের মধ্যে এটা পুরো চিঠিটা তুলে ধরেছে। সেখান থেকে কবির ভাই, তারপর মিজান ভাই, তারপর নাসির উদ্দিন আহমেদ, তারপর আহসানুল্লাহ, এরা, আজমত আলী, উনি এখন ওয়াশিংটনে আছেন, ওনারা গিয়েছিলেন, যে প্রতিবাদ করেছেন, 7-8 জন গিয়েছেন। তারপরে ওখানে লেখা আছে কারা গিয়েছিলেন, কারা কোথায় থাকে, কবির ভাইয়ের বাড়ির ঠিকানা ইউজ ব্যবহার করা হয়েছে, অ্যাসোসিয়েশন যেটা বললাম, ওরা যে প্রতিবাদ করেছে। মিচেল শার্প তখন মিনিস্টার ছিলেন, মিচেল শার্পের সাথে দেখা করতে গেছে, মিচেল শার্প ওয়াজ নট অ্যাভেলেবল। তারপরে ওখানে ডিরেক্টর জেনারেল যিনি, উনি দেখা করেছেন। তারপর ওরা এই প্রতিবাদ লিপিটা দিয়েছে, দিয়ে বলেছে যে আমরা দেখা করছি। এবার বলছে উনি তো নেই, তোমাদের কি বক্তব্য? ওরা বললো, তারপর ওরা ওরা বললো যে আমরা দেখবো আমরা কি করতে পারি। তখনও পুরো খবর আসেনি, খবর তো টেলেক্সে আসতো তখন। পাকিস্তানের কানাডিয়ার যে হাই কমিশনার ইসলামাবাদে ছিলেন, এবং হাই কমিশনার যিনি ইয়েতে ছিলেন, একজন হলো জন স্মল, আর একজন জিম জর্জ, উনি দিল্লিতে ছিলেন। ওনারা দুজনের থেকে টেলেক্স আসলে ওই টেলেক্সটা ওরা পরীক্ষা করে নিরীক্ষা করে তারপরে ওরা প্রিপেয়ার করতো আনসারটা কি, কিভাবে মিডিয়ার জন্য কি করা যায়। যাই হোক, এই প্রসেসে তারপরে ওরা ডেমনস্ট্রেশন করলো ইয়ের সামনে, দেন পাকিস্তান এম্বাসির সামনে ডেমনস্ট্রেশন করলো, পার্লামেন্টে করলো, সোভিয়েত ইউনিয়ন এম্বাসি ইয়েতে গেল, আমেরিকান এম্বাসির সামনে যে ডেমনস্ট্রেশন করলো। তারপরে এপ্রিলের 2 তারিখে আবার করলো আরেকটা ডেমনস্ট্রেশন, এবং ওই ডেমনস্ট্রেশনে ওরা পাকিস্তানের ফ্ল্যাগ পুরালো, তারপর কোষ্ঠপুত্তলিকা পুরালো, তারপর ওখানে লেখা ছিল ফ্রি বাংলাদেশ, এরকম করে লেখা ছিল। এটা করেছে, এবং এটা মিডিয়া কভারেজ আছে, এটা সিবিসি রেডিও টিভিতেও আছে, এবং খবরের কাগজেও আছে। এবং এটা টরন্টোতেও হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে, উইনি সাসকাচুয়ানেও করেছে। অসিত সরকার নামে একজন আছেন ভদ্রলোক, প্রফেসর, উনি এখনো বেঁচে আছেন। উনারাও ডেমনস্ট্রেশন করেছিলেন। তো এরকম অনেক ডেমনস্ট্রেশন হয়েছে, ডেমনস্ট্রেশন হওয়া, এবং তখন থেকেই বাঙালি, অটোয়ার বাঙালি বলেন অথবা অন্যান্য বাঙালি, টরন্টোতে তো অনেক বাঙালি বেশি, তারা ওই একটা জিনিস চেষ্টা করছিল যে সরকারের নজরে আনতে, যে এই জিনিসটা সচেতনতা বাড়ানো, কিভাবে অ্যাওয়ারনেস যেটা বলে আনা। কিন্তু ওখানে একটা সমস্যা ছিল, কানাডা তো মিডল পাওয়ার, কানাডা আমেরিকান অ্যালাই, আমেরিকার সঙ্গে সঙ্গী আছে, কারণ আমেরিকা বাংলাদেশকে সমর্থন করে নাই, পাকিস্তানকে সমর্থন করতো, কাজে আমেরিকার কোনো কানাডার কোনো ভয়েস ছিল না, এবং কানাডা একটা কনফ্লিক্টের মধ্যে ছিল, কতটুকু করবে। তার আগে 1970 সালের অক্টোবর মাসে কুবেক এফএলকিউ যেটা বলে, ক্রাইসিস যেটা হয়েছিল, কুবেক স্বাধীনতা, সেটার জন্য ওখানে মার্শাল ল ইন্ট্রোডিউস করতে হয়েছিল, সেই জন্য কানাডা খুব এফ্রেড ছিল বিদেশে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে যদি দেখা হয় বাংলাদেশকে, তাহলে ওরা সমর্থন করতে পারে না। আবার যদি এভাবে দেখে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র যিনি ইলেকশনে জিতেছেন
তার উপর ক্ষমতা হস্তান্তর করা হবে তাকে, তাহলে তো সমর্থন করতেই পারে। সেই হিসাবে ওরা সমর্থন করেছে। আবার একটা দেশ ভেঙে আরেকটা দেশ হোক, সেটা তারা সমর্থন করতে পারে না। আমি মিচেল শার্পের সাক্ষাৎকার নিয়েছি, আমার বই আছে। ওনার কাছে গিয়েছিলাম, উনি বললেন যে দেখেন আমরা তো কোনো কিছু করতে পারতাম না, কারণ আমেরিকার সমর্থন দিচ্ছিল না। আমেরিকা না দিলে আমরা কিছু করতে পারি না। এটা তো আমরা এখন বুঝতেই পারি, আমেরিকান কে কখনো অ্যান্টাগনাইজ করতে চায় না কানাডা। কানাডা একটা স্মল মিডল পাওয়ার। তো এই পলিটিক্স এর মধ্যে পড়েই তবুও বাঙালিরা, যারা অটোয়ার বাঙালি বলেন, বাইরের বাঙালি বলেন, যারা কানাডা অটোয়ার বাইরে আছে, তারা সবাই কিন্তু যৌথভাবে কাজ করেন। যতগুলো অ্যাসোসিয়েশন ছিল তখন থেকে 3টা ম্যাগাজিন বের হতো, জয় বাংলা, স্ফুলিঙ্গ, এর নাম দিয়ে ওরা কাগজ বের করতো। তখন তো সাইক্লোস্টাইল করে কপি বের করতো, ফটোকপি করা দিয়ে ছিল না, হাতে লিখে বের করতো। এগুলো আর্কাইভস আছে, আমি অনেকগুলো আমার বইয়ের রেফারেন্স দিয়েছি। তো বাংলা অনেক কাজ করেছে এইভাবে, অনেক। এবং মোস্টলি কেনেডিয়ানদেরকে কনভিন্স করার চেষ্টা করছে, যেটা হচ্ছে কেনেডিয়ানরা একদম সহানুভূতিশীল ছিল, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিতে পারতো না, বিকজ আমেরিকার ভয়। কিন্তু কানাডা সবচেয়ে বড় সমর্থন দিয়েছে যখন একটা জাহাজ আছে, নাম পদ্মা জাহাজ। সেই জাহাজটা যখন ডিকসন লুকায় বোঝাই করে অস্ত্র দিয়ে মন্ট্রিয়াল হয়ে পাঠাচ্ছিল, তখন যখন বাংলাদেশি ক্যানাডিয়ান বা কানাডীয়রা পাবলিকরা জানতে পারলো, তখন ওরা ওই মন্ট্রিয়াল ঘাটিতে যেয়ে এটা বন্ধ করার চেষ্টা করছে। ট্রুডো তখন সাথে সাথে অর্ডার দিয়েছেন যে যা আছে অস্ত্র সবগুলো নামাই দিতে হবে। নিক্সন সাংঘাতিক ভাবে রাগান্বিত হয়ে ট্রুডোকে ফোন করলেন। ট্রুডো বললো যে না, আমরা দেবো না। তারপর ট্রুডো খালি জাহাজ বাল্টিমোরে পাঠিয়ে দিয়েছে, বিরাট সাহসের কাজ করেছে। এই যে একটা পদক্ষেপ নিয়েছে, এটার জন্য ট্রুডোকে সবাই খুব বিয়ে বলে, বলে বাংলাদেশকে এইভাবে সমর্থন করেছে। যতটুকু করার নিজের থেকে করতে পেরেছে। কিন্তু ওই যে তারপর যখন বাংলাদেশে যখন বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তানের, তখন কিভাবে স্যাংশন দেবে, স্যাংশন দিলে আলটিমেটলি এফেক্টেড হবে বাঙালি, সেজন্য নতুন করে টাকা দিল না, কিন্তু পুরানো টাকা কন্টিনিউ করলো। এদের অনেক ডিবেট হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকে গিয়েছে, বিভিন্ন জায়গায় যে বাংলা কানাডা বিভিন্ন ভাবে ডিপ্লোম্যাটিক্যালি কাজ করেছে আর কি, বাংলাদেশকে সমর্থন করেছে। তারপর দেখা যায় বাংলাদেশ থেকে অনেক চিঠি আসছে। ইয়ে সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা ছিল, কেয়ারটেকার তো না, ওই যে পিপুলস, যেটা টেম্পোরারি গভর্নমেন্ট, প্রভিশনাল গভর্নমেন্ট। তো ওদের চিঠিগুলো পড়ে দেখা যায় যে কানাডা বেশি সহানুভূতিশীল ছিল, অনেক কাজ করেছে এদের ফলে, কিন্তু সোজা এসে নিন্দা করতে পারেনি পলিটিক্স এর জন্য। এইসব করেছে, করে হেল্প করেছে। তারপর বাংলাদেশ যখন আস্তে 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 বাংলাদেশ এমন স্টেজে আসলো যে বাংলাদেশের জন্ম হবে, তখন আবার ইন্ডিয়া, পাকিস্তান থেকে অনেক রিপ্রেজেন্টেটিভ আসছিল উল্টো ব্যাখ্যা করার জন্য, কিন্তু এটা ঠিক ভালো হয়নি, ওরা পারে নাই। কারণ আমাদের এখানে ইয়ে আসছিলেন, রেহমান সুবহান। রেহমান সুবহান বা মিজানুর রহমানের বাড়ির গেস্ট ছিলেন, বাড়িতে ছিলেন। রেহমান সুবহান এসে যে কথা বলে, ওনার কথা সবাই শুনলো, উদ্বুদ্ধ হয়ে গেল। এদিকে কানাডিয়ান যারা জার্নালিস্ট, তারা তো বাংলাদেশে গিয়েছিল, যে দেখে আসছে। তো তারা চ্যালেঞ্জ করছিল যে যারা আসছিল পাকিস্তানের পক্ষ থেকে, হামিদুল্লাহ চৌধুরী আর 3জন আসছিলেন, আহ, তখন তাদেরকে চ্যালেঞ্জ করছিল, তারা খুব একটা কিছু বলতে পারে নাই এবং তাদেরকে কেউ শোনেও না, তারা সবাই মিলে, বরং এটা হাস্যকর প্রেজেন্টেশন ছিল। কিন্তু বাঙালিরা সাংঘাতিক সলিডারিটি দেখিয়েছে তখন, টরন্টোতে, অটোয়াতে, আহ, অন্যান্য শহরে যেখানে যেখানে গিয়েছিল সেখানে। আর সব জায়গাতেই সুবিধা। আর আরেকটা বাংলাদেশের জন্য সুবিধা হয়েছিল বাঙালিদের জন্য, কারণ ইন্ডিয়ান হাই কমিশন যেটা আছে, ইন্ডিয়া, যেহেতু ইন্ডিয়া খুব সমর্থন করেছে বাংলাদেশ যুদ্ধকে, সেজন্য তারা তাদের অফিস খোলা ছিল। অফিসের যে কোনো জিনিস, অর্থাৎ ফটোকপি করা, প্রিন্ট করা, এটা করা, সব করা, যার কারোর কিছু দরকার বলতো আমার 50 কপি লাগবে, ওরা প্রিন্ট করে দিয়ে দিত। আবার ইন্ডিয়ান হাই কমিশন থেকে অনেকে দুইটা ভিডিও দেখিয়েছিল, ডকুমেন্টারি। একটা হলো পিয়ার ট্রুডো গিয়েছিলেন পাকিস্তানে এবং বাংলাদেশে, চিটাগং গিয়েছিলেন নিউক্লিয়ার ইয়ে ওপেন করার জন্য। এগুলা দেখায় ওরা অনেক সমর্থন পেয়েছে, যে ফ্রেন্ডশিপ। কিন্তু আরেকটা সমস্যা ছিল, পাকিস্তানের সঙ্গে কানাডার খুব ভালো সম্পর্ক ছিল। পাকিস্তান, কানাডা কখনো চায় না যে সম্পর্কটা নষ্ট হোক। এট দ্য সেম টাইম আমরা সমর্থন করতে পারছি না। এই যে ডাইকটমি এবং দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বটা উঠে হচ্ছে ওদের কাগজপত্রে উঠেছে, যেখানে বিভিন্ন সময় ব্রিফিং নোট দেওয়া হচ্ছে, বলছে যেটা আপনি এই পজিশন নেবেন, যে লোকে জিজ্ঞেস করলে পাবলিক ওপিনিয়নের জন্য বলবেন পাবলিক পজিশন, এটা আমাদের মিডিয়ার লাইন, এভাবে বলবেন। দিস ইজ ডিপ্লোম্যাটিক্যালি কানাডা অগ্রসর হয়েছে এবং করেছে। যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, তার পরপরই কানাডা আরো ভূমিকা নিয়েছে, বলিষ্ঠ ভূমিকা। সেখানে বাংলাদেশকে কতদিনের মধ্যে রেকগনাইজ করতে হবে, সাথে সাথে 14ই ফেব্রুয়ারি রেকগনাইজ করেছে। 8 সপ্তাহের মধ্যে বাংলাদেশকে এককভাবে জাতিসংঘের সদস্য করার জন্য চেষ্টা করেছে। এগুলোর অনেক, একটা চ্যাপ্টারই আছে আমার বইয়ে।
তারপরে কমনওয়েলথ মেম্বার করার জন্য। কমনওয়েলথের যে যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন আর্নল্ড স্মিথ, উনি আবার কানাডীয়। তো উনিও বাংলাদেশে গিয়েছে, বঙ্গবন্ধুর সাথে দেখা করেছে, অনেক করেছে। তো কানাডা সবসময় কাজ করে গেছিল, কিন্তু একটা সময় যেহেতু আমেরিকা সমর্থন করছিল, ওরা আগ বাড়ায় কিছু করতে পারছিল না। এটি সংক্ষেপে বলতে হবে, কারণ কানাডা মিডিল পাওয়ার, মিডিল পাওয়ার সেটা তো ক্ষমতা নেই। হ্যাঁ, এটাই তো হইলো এই যে আপনার আশেপাশে যদি আপনার আপনার চেয়ে শক্তিশালী মানুষজন থাকে, তখন হ্যাঁ, আপনার চলাফেরাতে সমস্যা হয়। হ্যাঁ, এটা কানাডার এখনো হচ্ছে। এখনো এখন আমরা আছে। অনেক কিছুই আমেরিকার দিকে তাকিয়ে বলতে হয়। শুধু দর্শক মন্ডলী, আপনারা শুনছেন মুস্তফার কথা, অটোয়া 1971 সালে অটোয়াতে বসবাসকারী বাঙালিদের কথা। এবং আমাদের আলোচনাটাই হলো, আজকের আলোচনাটাই হলো, আমরা এই আলোচনাটাকে নিয়ে আসতে চাই বর্তমান সময়ে। বর্তমানে যেখানে মুস্তফাই যখন এসেছিলেন, তখন নিশ্চয়ই এখানে 76 তো 2-3 উপরে মানুষ হওয়ার কতজন মানুষ ছিল না, অটোয়াতে? এরকম আরো কম, আরো কম probably 50টা ফ্যামিলি হবে না। 50টা ফ্যামিলি, দুইজন তো তখন তো মনে হয় দুইজন করিয়েছিলেন স্বামী স্ত্রী, হ্যাঁ, বাচ্চা হ্যাঁ। কাচ্চা। হ্যাঁ, আর যারা স্টুডেন্ট তারা চিলড্রেন ছিল না। হ্যাঁ। যদি 100 জনের মতো মানুষ হয়, এখন আমাদের এই শহরে 10 থেকে 15 হাজার মানুষ হুম, আমাদের হুম। উম, জনসংখ্যা বাড়ছে। জনসংখ্যা বাড়ছে ঠিকই। আপনি আমাকে কি একটা তুলনামূলক ধারণা দিবেন তৎকালীন সময়ের মানুষের মন মানসিকতা, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে 71 সালে যে বাঙালিদের যে দেশপ্রেম ছিল, হুম, হুম। এবং আপনি আপনি যে আমার কাছে যে কিছু জিনিসপত্র পাঠাইছেন, অথবা আপনাকে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাঙালি গ্যাদারিং এ আপনাকে আমি দেখি, আপনার কি মনে হয় আমরা যে একটা স্পিরিট নিয়ে 71-এ দেশের জন্য কিছু করেছিলাম, সেই জিনিসটা এখনো করতে পারছি আমরা দেশের জন্য? আহ, না, অনেক চেঞ্জ হয়ে গেছে, লাইফস্টাইলই চেঞ্জ হয়ে গেছে, ফিলসফি চেঞ্জ হয়ে গেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে এখন। আহ, যেমন টেকনোলজির জন্য এখন অনেক কিছু সম্ভব। আজকে বাংলাদেশে কি হচ্ছে আমি জানতাম না। আহ, আগে আমার মনে হয় আমরা যখন ওয়াটারলু ইউনিভার্সিটিতে আমি পড়তাম, তখন খবরের কাগজে বসে থাকতাম, 15 দিন পর পর আসতো, তারপর 15 দিনের আগের খবরটা আমরা পড়তাম। এই হাই কমিশন থেকে কাগজ আমাদেরকে দিত, আসলে পরে পুরানো হয়ে গেলে দিলে ওগুলো আমরা পড়তাম, এরকম ছিল। কাজে আমার সচেতনতা তো কম থাকবেই। এখন যারা আছে এখন সবই জানে বাংলাদেশে 2 ঘন্টা আগে কি হয়েছে, সেটাও আমি জানি। কাজে আমার একটা রিয়াকশন হতেই পারে ওয়ান ওয়ে অর মধ্যে, এটা। আর আরেকটা হলো 71-এ কোনো। মুস্তাফা ভাই, একটা মিনিট প্লিজ। হ্যাঁ, তার মানে কি এই রিয়াকশনটা আমাদের দেশপ্রেমে কি করতেছে, আপনার হ্যাম্পার করতেছে? দেশপ্রেম হ্যাম্পার করছি না। যদি আমি আগে আগে ধরো আমি যদি না জানি, তা আমরা পড়ি না, তাহলে তো আমি জানি না, আমার কোনো রিয়াকশনের কিছু নাই। সেটা এখন আমি জানি, আমি ওয়ান ওয়ে অর অ্যানাদার রিয়াক্ট করতে পারছি, ওয়ান ওয়ে অর অ্যানাদার। এটা আমার কাছে রিয়াক্ট করতে হচ্ছে, রিয়াক্ট করতে পারছি। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, এখন মানুষ খুব পলিটিসাইজড হয়ে গেছে, পলিটিক্যাল পার্টি, কে কোন পার্টি করে এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। এটা নিয়ে কথা হয়, উনি কোন পার্টি করেন এটা জানতে চায়। আগে কিন্তু এরকম ছিল না। আমরা ইভেন যখন এই এই ইউনিভার্সিটিতে এই ছিলাম। জিনিসটা শোনার জন্যই আপনাকে আমার এই প্রশ্নটা। এই যে মনে করেন আপনি, আমরা কোটেশন, ওকে, বুঝছেন, এই যে পলিটিক্যাল হয়ে যাচ্ছি আমরা, এটা কি আমাদের জন্য মঙ্গলজনক না অমঙ্গলজনক? অমঙ্গলজনক অবশ্যই, বিকজ এটা কোনো হেল্প করছে না এখানে পলিটিক্যালি। আমি টরন্টোতে বইমেলায় গিয়েছিলাম কয়েকদিন আগে, টরন্টোতে ওই একই জিনিস দেখলাম। ওরা প্রথমেই জানতে চায় আপনার এফিলিয়েশনটা কি, পলিটিক্যাল ভিউজ কি। আমার পলিটিক্যাল ভিউজ যে কোনো কিছু হতে পারে, but নাও হতে পারে। আই ক্যান স্টিল লাভ মাই কান্ট্রি, এই জিনিসটা আমাদের মধ্যে এখন বেশি হয়ে গেছে। আমরা যখন ইউনিভার্সিটি পড়ি, এই যে আমি জানি না ইকবাল সুবহান চৌধুরীকে চেনো কিনা, ইকবাল সুবহান চৌধুরী প্রাইম মিনিস্টার, আমার ক্লাস ফ্রেন্ড, ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। ওর সাথে তো অনেক বন্ধুত্ব ছিল, এখনো আছে, কিন্তু এখন দেখি আরো মোর পলিটিসাইজড হয়ে গেছে ওরা, মোর পলিটিসাইজড। এই জন্য হচ্ছে কি, লুজ ফ্রেন্ডশিপ উইথ পিপল। কনভারসেশন, ফ্র্যাঙ্ক কনভারসেশন হয় ঢাকা ক্লাবে এভরি 3 মাসে। আমাদের সময় যারা আমরা ইউনিভার্সিটি ঢুকেছিলাম, গহর রিজভি ওয়ান অফ দেম, আরো অনেকে আছে, আমরা একসাথে ঢুকেছিলাম, ওদের একটা মিটিং হয়, আমি দেশে থাকলে যাই। তো আগে আমরা খুব ফ্রিলি কথা বলতো, এখন অনেকে কথা বলে না ভাই। এটা কি এ, ভয়ে না অন্য কোনো কারণে? ভয়ে বা কমফোর্টেবল না আর কি। আগে যেমন হাসি ঠাট্টা হচ্ছে, কথা বলা হচ্ছে, এটা না হচ্ছে না,
ব্যঙ্গ করছে, এটা করছে। এখন অনেক কিছু করে এখন সাবধানতা অবলম্বন করে সবাই। এবং জানি না, সামহাও আমার কিছু মনে হয় মানুষ মোর পলিটিসাইজড হয়ে গেছে। ইংলিশ শব্দটা হলো পলিটিসাইজড। পলিটিসাইজ। এখন এজ এ বিদেশি হিসাবে এখন মনে করেন আপনি যেমন মুস্তাফা ভাই, আপনি 76 আইলে, তার মানে আপনার মনে হয় 44 বছর হয়ে গেছে। আমি অটোতে আসছি, কানাডাতে আসছি 72। 72-এ। তো হ্যাঁ তার হ্যাঁ মানে আপনি 52 বছর হয়ে গেছে আপনার কানাডাতে। হ্যাঁ। এখন আপনার ছেলে মেয়েরা বড়, বিয়ে শাদী দিয়ে সবারই হয়ে গেছে, হ্যাঁ। নাতি, আপনি তো দাদাও হয়ে গেছেন। তো নানা এই যে, হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, নানা নানা, হয়ে হ্যাঁ। নানা হয়ে গেছেন, এই যে নে অবস্থা। তো তার মানে আমরা যাচ্ছি না, আমরা ফেরত যাচ্ছি না বাংলাদেশে, আমরা এখানেই থাকছি 75 অর মোর দেন দ্যাট। যে এটা বিদেশেই আমাদের এই এই দেশেই আমাদের দেশ হবে, যেহেতু আমাদের ছেলে মেয়েরা এখানে জন্ম নিচ্ছে, বড় হচ্ছে, যে নাতি নশা সবাই। এইটাই যদি দেশ হয়, তাহলে বাংলাদেশের পলিটিক্স ভিত্তি করে এখানে আমরা নিজেদেরকে আলাদা করব, আমাদের মধ্যে ভাগ করব, এটা কি আহ, এটা কি কিভাবে দেখেন আপনি? এটা এটা ডিপেন্ড, এক একজন এক এক, বা আমি এটা নিয়ে আমার এই যে বই, যেটা বাংলাদেশি কেনেডিয়ান যে বইটা আমি লিখছি এখন, সেখানে আমি এই প্রশ্নটা তুলে ধরেছি আমি নিজের জন্য এবং জিজ্ঞেস করেছি যারা করে। এটা একটা জিনিস আমি দেখছিলাম, যে এখানে একমাত্র ডলি বেগমই একমাত্র বাংলাদেশি মহিলা যিনি এসে প্রভিন্সিয়াল গভর্নমেন্টে সাকসেসফুলি ইয়ে করেছেন। আমি ওনার সঙ্গে জিজ্ঞেস করছি, কিন্তু এরকম পাওয়া যায় না। আমাদের এখানে কোয়ালিফাইড অনেকেই আছে, খুব কমই রাজনীতিতে যাচ্ছে এবং যায়, এবং খুবই কম। হাতে গোনা কয়েকজন চেষ্টা করেছেন, হয়তো সাকসেসফুল হন নাই নানাবিধ কারণে। তো এটাও আমাদের এটা বলতে হবে, কেননা আমি আমার নিজের ব্যর্থতার কথা বলি। আমার ছেলে এবং মেয়ের ভালো স্টুডেন্ট, সবই ভালো, গভর্নমেন্ট এখন ভালো জব করে। এবং অনেকবার আমার ছেলেকে বলছি, মেয়েকে বলছি যে তোমরা ফরেন সার্ভিস পরীক্ষা দাও, দিল না। ফরেন সার্ভিস পরীক্ষা দিলে তো একসময় অ্যাম্বাসেডর হতে পারতো, হাই কমিশনার হতে পারতো, দেয় না, ইন্টারেস্ট নেই। এটা আমি আমি পারিনি, আমাদের ইন্টারেস্ট নেই, রাজনীতি দিতে পারি নাই, কোথাও দিতে পারি নাই, এটা আমার ব্যর্থতা বলবো। আমাদের ইন্টারেস্ট নাই। দেখা যাচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, রাজনীতি আমাদের দেশে তো, দেশ থেকে যারা আসে, রিসেন্টলি যারা আসছে বা গত কয়েক বছর, তারা মোর ইন্টারেস্টেড ইন বাংলাদেশের রাজনীতি, যার জন্য এখানে এসে বাংলাদেশের রাজনীতি করে। সেটা কতটুকু ভালো বা খারাপ সেটা অন্য প্রশ্ন, কিন্তু এটার জন্য যা হচ্ছে সেজন্য আমরা এখানে যেতে পারছি না। যেমন আমি জানি না, ম্যাক হার্বের নাম শুনেছো কিনা। ম্যাক হার্ব ছিলেন যে সেনেটর হয়েছিল, লেবানিজ। ও যখন অটো ইউনিভার্সিটি পড়তো, একটা শব্দ ইংরেজি বলতে পারতো না, লেবানিজ। কিন্তু ও বুঝতে পেরেছে যে রাজনীতি করতে হলে এদেশি রাজনীতি করতে হবে। সেক্ষেত্রে সিটি হল থেকে শুরু করেছে, ওখান থেকে হয়ে তারপরে আস্তে আস্তে মেম্বার অফ পার্লামেন্ট, পরে তো প্রাইম মিনিস্টার ওকে সেনেটর বানিয়েছিল। তো এইরকম করতে হবে, আমাদের এখান থেকে কেউ করে না। এখানে অনেক কোয়ালিফাইড বাংলাদেশি আছে, পপুলার আছে, ভেরি ইন্টেলিজেন্ট, রাজনীতি করলে খুব ভালো করতে পারতো। আর আমাদের ছেলেমেয়েরা তো বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ সবকিছু জানে, কোনো সমস্যাই নেই। কিন্তু আমাদের চিলড্রেন তো কেউ যায় না রাজনীতিতে। এটা আমরা যৌথভাবে আমাদের কাজ করতে হবে। এটা এটা কি আপনার মনে হয় না, আপনার কি মনে হয় না, এই যে না আমরা যারা এম, দেশীয় রাজনীতি নিয়ে ব্যস্ত, তাদের কার্যকলাপে আমাদের ছেলে মেয়েদের উপরে এফেক্ট করতেছে, যার জন্য তাদের অবশ্যই, রাজনীতির প্রতি তারা আগ্রহ দেখায় না? অবশ্যই আগ্রহ দেখে না, এবং ওটা রোল মডেল নাই। ওরা যদি দেখতো আমার বাবা এরকম করছেন এখানে, তাহলে ও আস্তে আস্তে এটা লালন করতো ওর ভেতরে। এটা রোল মডেল তো নেই, কোনো রোল মডেল নেই যে আমাদের এরকম রাজনীতি গিয়েছে। বরং ভারতীয় যারা, ভারতীয় তো অনেক, একটা কাপল ছিল, ইয়ে থেকে আসছিল, নামটা ভুলে গেলাম, সারি থেকে, 90 দশকে। হাজবেন্ড ওয়াইফ দুজনেই তো মেম্বার অফ পার্লামেন্ট ছিল। আমি ওদের বায়োগ্রাফিতে গেলাম আউট অফ কিউরিওসিটি পড়তে, দেখলাম ওরা তার 8-10 বছর আগে আসছে কানাডাতে, আর্লি লেট এইটিজ অথবা 90s আসছে, তারপর 95 ইলেভেন জিতে ওরা দুজনেই মেম্বার অফ পার্লামেন্ট, শিখ। তো ওরা অবশ্য প্রথমত ওরা অনেক ডোনেশন দিতে পারে, আমরা যেটা দিতে পারি না পার্টিতে। 2 নম্বর, ওদের শিখ গ্রুপ ওদেরকে স্পন্সর করেছে। আর আমাদের মধ্যে কেউ যদি দাঁড়ায়, কতটুকু বাঙালির মধ্যে একতা থাকবে আই ডোন্ট নো। একটা এক্সেপশন দেখেছি এর ব্যাপারে, ওই ডলি বেগমের ব্যাপারে। স্কারবোরো থেকে আসছে, সে সব বাঙালি, যাদের মধ্যে অনেক কলহ রয়ে গেছে, তারপরেও ওরা করেছে। হ্যাঁ, কিন্তু চয়নিকা, টরন্টো। হ্যাঁ কিন্তু স্কার চয়নিকা, হ্যাঁ, স্কারবোরোর মানুষরা কি করছে? স্কার, হ্যাঁ, চয়নিকা তো পারেন নাই না। চয়নিকাকে নমিনেশনই দেয় নাই। কে হুম। কে জানি বলছে যে না, ওদেরকে দেবো না, কারণ উনি হিন্দু, সেজন্য বলেছে। সো এইগুলো আমাদের ভিতরে অনেক রয়ে গেছে, কিন্তু তার মানে সাম্প্রদায়িকতা বলো, এটা বল, ভেরি গুড, অনেকে দেয় খুবই না। সুন্দর, খুবই সুন্দর একটা পয়েন্ট নিয়ে আসলেন আপনি, এই যে হিন্দু। তার মানে কি আমরা এখন সাম্প্রদায়িক হয়ে গেলাম? জানি না, যে বলেছে সে সাম্প্রদায়িক অবভিয়াসলি। এবং আমাকে আমার ফ্রেন্ড বলছে, ও ছিল ওইখানে, ও তার মধ্যে ওর ঝড়াঝাটি হয়েছে অনেক।
বলছে যে না, ওনাকে দেবো না। ওনাকে এবং ওই মিটিংটা ছিল ইনিশিয়াল মিটিং, বড় মিটিং না, ইনিশিয়াল প্রথমে হয় না একটা গ্রুপে মিটিং করে, ভাই আমি এরকম দাঁড়াতে চাইছি, আপনারা কি আমাকে সমর্থন করবেন কিনা, এই মিটিংটা ফার্স্ট মিটিং। যে আমার ফ্রেন্ড যে ছিল ওইখানে, সে বললো ও গেছিল, গ্যাঞ্জাম হয়েছে অনেক। আমি বললাম কি হয়েছে, বলে কে দাঁড়ায় বলছে যে না আমরা দিব না আপনাকে। তারপর তো আর বেচারি পারলো না, অথচ লয়ার, ভালো কোয়ালিফাইড মেয়ে, বাবার নাম করা লোক, সবাই জানে। তো এগুলো তো রয়ে গেছে আমাদের মধ্যে, সাম্প্রদায়িকতা বলে, পার্টি রয়ে গেছে বলে সামহাও ইয়ে হয় না। দের নতুন যারা আসছে আমি দেখলাম, ওরা ওই যে বাংলাদেশের রাজনীতিকে এখানে জিয়ে রাখতে চাচ্ছে, এবং এটা তো ভালো না। ইন দ্য সেন্স, আমাদের ছেলেমেয়েদের জন্য ভালো না। আমাদের ছেলেমেয়েরা তো বাংলাদেশ সম্পর্কে কিছু জানে না, ওইভাবে জানে না। আর জানলো যেটা, সেটা নেগেটিভলি জানলো, নেগেটিভ ইনফরমেশনটা জানলো। যে আমাকে যদি আর দেখতো আর আমি এখানে কাজ করছি, তাহলে আমার ছেলেও এরকম চেষ্টা করতো, আমিও আমার আপনার মতো হবো। এটা অনেকে ভালো ভালো চাকরি করে, কিন্তু এইরকম রাজনীতি আনা, স্বেচ্ছাসেবার কাজে নাই। স্বেচ্ছাসেবা আমাদের, আমি আমার ওই আগামী বইটাতে একটা চ্যাপ্টার লিখার চেষ্টা করছি, স্বেচ্ছাসেবার কাজ কে কতটুকু করে আর কি, চ্যারিটি ওয়ার্ক যেটা। দেখা যায় অনেকে হয়তো ডোনেশন টোনেশন দেয়, কিন্তু ওটা তো নিয়ে তো বলার কথা না, বলতেও চায় না, বলা উচিত না। বাট এরকম অনেক জিনিস আমাদের মধ্যে রয়েছে যেগুলো আমরা আহ বেরিয়ে বের করে পরিষ্কার হতে হবে, যে আমরা কি চাই। আইডেন্টিফাই করতে হবে তোমাকে, হাউ ডু ইউ আইডেন্টিফাই ইয়োরসেলফ। মুস্তাফা ভাই, এই জায়গাটাতে আমি একটু আপনাকে, আপনার কাছে জানতে চাবো, এই যে হলেন পরিষ্কার হতে চায় অথবা আইডেন্টিটি তৈরি করতে চান, আমি যেটাকে বলি আসলে, আমি সবসময় বলি যে না, আসলে আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। যে যে আমাদের মধ্যে আসলে আমরা তিনটা সত্তা নিয়ে আসি। প্রিয় বিয়ার, কেউ কিছু মনে করবেন না প্লিজ। একটা হলো মুসলমান, আর একটা হলো বাঙালি, আর একটা হলো হিন্দু না মুসলমান, বুঝছেন? এখন এই তিনটার মধ্যে আসলে কোনটা বেছে নিব আমি, আমাকে প্রতিনিয়তই চিন্তা করতে হয় কোন জায়গাতে কোন কথা আমি বলবো। আমি মুসলমান হিসাবে বলবো, না হিন্দু হিসাবে বলবো, না বাঙালি হিসাবে বলবো, না বাংলাদেশি হিসাবে বলবো। এই যে জিনিসগুলো আমাদের মধ্যে হচ্ছে, বিশেষ করে বাইরে যারা আছে, আমরা অহরহ এটা ফেস করতেছি। বাংলাদেশের মানুষজন হয়তো এটা করতেছেন, 99%, 95% যে দেশের মানুষ মুসলমান, সেখানে এটার প্রশ্নই আসে না। এটা হ্যাঁ, হিন্দুরা হয়তো এটা ফিল করতেছে তাদেরকে প্রকাশ করতে। এই যে আইডেন্টিটি ক্রাইসিস, এই আইডেন্টিটি ক্রাইসিস থেকে বের হওয়ার জন্য আমাদের কি এ, সামাজিক সাংস্কৃতিক প্রয়োজন, সংগঠনের প্রয়োজন আছে, অথবা কাজকর্মের প্রয়োজন আছে, অথবা যদি মনে করেন আমরা কিভাবে এটা থেকে বের হতে পারি? মুস্তাফা ভাই প্লিজ। এটা, এই আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু খালি আমাদের মধ্যে সীমাবদ্ধ না, অনেক থেকে আসে, কিন্তু অনেক ফ্যাক্টরস থাকে। যেমন ধরো, ইটালি থেকে যারা আসে, ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্টস, তারা ইংরেজি জানে না, অনেক সমস্যা হয়। ওদের ছেলেমেয়েরা আস্তে আস্তে আহ, যেহেতু দেয়ার হোয়াইট, ওরা আস্তে আস্তে ইন্টিগ্রেটেড হয়ে যায়, কোনো প্রশ্ন থাকে না, ল্যাঙ্গুয়েজের প্রশ্ন থাকে না, কালচার, ধর্ম তো মোরলেস একই থাকে। সেজন্য আমাদের সমস্যাগুলো আলাদা, বিকজ আমাদের ধর্মের মধ্যে সমস্যা আছে। আহ, এটা এটা আমি তো সোসিওলজিস্ট না, আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় আইডেন্টিটি ইজ ভেরি পার্সোনাল। হাউ ডু ইউ ডিফাইন ইউর সেলফ। এখানে জবে অ্যাপ্লাই করলে বলা হয় সেলফ আইডেন্টিফিকেশন, বলে একটা ফর্ম লেখা থাকে। সেলফ আইডেন্টিফিকেশন তুমি তোমার কিভাবে মনে করো, তো তুমি তো মনে করতে পারো না তুমি চাইনিজ, সেটা তো মনে করতে পারো না, তুমি তো জানো বাঙালি তুমি। তো এখন মানে মানে আমার ছেলে মেয়েদের সঙ্গে আমার যখন কথা হয়, ওরা তো এখানে জন্ম হয়েছে, তো ওরাই বা কতটুকু নিজেকে কেনেডিয়ান মনে করে, বা ধর্মকে কতটুকু প্রাধান্য দেয়, বা বাঙালি সেজন্য বলে হাইফেনেটেড কেনেডিয়ান, ইভেন কেনেডিয়ান বলে ফ্রেঞ্চ কেনেডিয়ান, ইংলিশ কেনেডিয়ান। মানে তার আগে আরেকটা দিতে হয়। তো আমি বাঙালি কেনেডিয়ানও বলতে পারি। আমি যদি আমার ধর্মকে প্রাধান্য দিতে, আমি বলবো আমি মুসলিম ফার্স্ট। এটা একটা ডিবেট চিরন্তন চলে আসছে, এটা ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করে, আমি জানি না কে কিভাবে। এট দ্য এন্ড অফ দ্য ডে আই থিঙ্ক যেটা মনে করা উচিত, সেটা হলো যে ইউ হ্যাভ টু কাম টু টার্মস উইথ। আজান পড়েছে, আমাকে 2 মিনিট বিরতি দেবে, আমি জাস্ট নামাজ পড়ে হ্যাঁ, নিই। 2 মিনিট, আসেন। গিভ মি জাস্ট 2 মিনিটস, আইল বি রাইট ব্যাক। ওকে, আপনার মাইকে যেটা কি করে, আপনার ভিডিওটা কি করেন আপনার? শুধু দর্শক মন্ডলী, আমরা এখন একটু ব্রেক নিব। মুস্তাফা ভাই নামাজ পড়তে যাবেন।
তো এই ফাঁকে চলেন আমরা আশ্রম পত্রিকাটা ঘুরে আসি। আপনারা জানেন আশ্রম এক সময় কাগজে বের হতো, এখন অনলাইনে www.ashrambedi.com। চলেন আমরা সবাই, আপনাদেরকে নিয়ে আমি পত্রিকাটা দেখি। এই দেখেন আমাদের এই পত্রিকা অনলাইনে, এখানে অনেক কিছুই আছে। ছড়া আছে, কবিতা আছে, গল্প আছে, নিবন্ধ আছে, এবং বই আছে, ভ্রমণ কাহিনী আছে, মুক্তিযুদ্ধ আছে, সংবাদ আছে, যদিও সংবাদ খুবই কম থাকে এখানে। অনেকেই লেখেন, টরন্টো থেকে লেখেন আমাদের ফরিদ ভাই, এবং আজকে ওনার একটা কবিতা ছাপাইছে উনি, এটা দেখেন কি দিল, মর্মহীন মানুষ। জল মাটির দেহে এখন আর কোনো সংস্কার চলে না, রক্ত চোষা বেনিয়াদের খোলা হাট বাজার, এখানে কিছু ক্ষত চিহ্ন। তবু মন খুলে দিলেই আকাশ, পিঠু ছুঁয়ে থাকা দুফোঁটা শিশিরের মোলায়েম মায়া, এই তো, আর কি চাই। শুধু পাঠক, আমরা এই সমাজের পরিবর্তন চাই। আশা করি মুস্তফা ভাই, হ্যালো, আপনারা যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, আমাদের আলোচনা ভালো লাগে, তো অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করবেন, বন্ধু বান্ধবকে বলবেন আমাদের পত্রিকাটি পড়ার জন্য। এটা কানাডা থেকে প্রকাশিত, এটা পিওরলি সাহিত্য পত্রিকা। এখানে শুধু গল্প উপন্যাস থাকে, কবিতা থাকে, এবং বলতে পারেন একটা পত্রিকাই আমার দেখা মতে একটা, যেখানে বাংলাদেশের অথবা যে বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং লন্ডন, আমেরিকা, অনেক দেশের লেখক আমরা একসাথে করতে পেরেছি। এটা অনলাইনের মাধ্যমেই সম্ভব হয়েছে। এবং আমি এই ফাঁকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আশ্রমে লিখেন, রেগুলারলি লিখছেন। আপনাদের বদান্যতাই আমাদের পত্রিকা অনলাইনে 4 বছর থেকে চলছে। সবাইকে ধন্যবাদ। এবং আমি আশা করব আপনারা আমাদের এই আড্ডায় যোগ দিবেন। তার জন্য প্রয়োজন হবে আপনি কি বিষয় নিয়ে আলোচনা করতে চান তা লিখে আমাদেরকে ইমেল করা, এবং আপনাদের ইমেল পেলে আমরা আমাদের বিষয় ঠিক করে আপনাদেরকে জানিয়ে দিতে পারি সময় কখন কিভাবে হবে। মুস্তাফা ভাই চলে এসেছেন, থ্যাংক ইউ মুস্তাফা ভাই। আপনার মাইকটা কাজ করতেছে না, শোনা যাচ্ছে না। আনমিউট করেন। আগে তো শোনা গেল। এটা হলো টেকনোলজির আরেক সমস্যা, যদিও টেকনোলজি আমাদেরকে চালাচ্ছে। শুধু পাঠক, উন্নত বিশ্বের উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বর্তমান বিশ্বের সবচেয়ে কার্যকরী যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই তার দুর্গতি। সবাই বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কাজকর্ম সবকিছু নিয়ে যাবে, কিন্তু আসলে কি তাই? আমার মনে হয় না। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালাতে হলে আমাদের মতো মানুষের দরকার। মুস্তাফা ভাই, শুনতেছি না কিছু?
হ্যাঁ, এখন কি করেন আপনি? আনমিউট করেন। ওকে, হচ্ছে না আনমি, আবার কি হচ্ছে আপনার? আনমিউট করতে হবে। দিয়ে আমি ডিসকানেক্ট করেন আপনি। স্পিকার ওটা খুলে ফেলেন নাইলে আপনি ডিসকানেক্ট করে দেখেন, এমনি কথা হওয়া যায় না। স্পিকার অন না অফ আপনার এটা? শুধু দর্শক মন্ডলী, আমরা টেকনিক্যাল একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আই লস্ট দ্য কানেকশন। মুস্তাফা ভাইয়ের সাথে ওনার মাইকে মনে হয় একটু সমস্যা হচ্ছে, এতে খুব তাড়াতাড়ি আসুন উনি। আনমিউট করতে হবে কোথায়, আমি তো কিছু পাচ্ছি না। জি না, শুধু দর্শক মন্ডলী, আমাদের আজকের আলোচনা ছিল মুস্তাফা ভাইয়ের সাথে। মুস্তাফা ভাই অটোয়ার খুবই আহ, জনপ্রিয় একজন মানুষ, একজন গবেষক, একজন লেখক। আহ, মুস্তাফা ভাই, না হচ্ছে না। কি বলছিলাম যে মুস্তাফা ভাই অটোয়াতে 1976-এ এসেছেন এবং আসার পর থেকেই কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, 1971-এর অটোয়া এবং অটোয়া 71-কে কেন্দ্র করে একটি সংগঠনের জন্ম, যে সংগঠনটির নাম বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ অটোয়া ভ্যালি, মুক্তিযুদ্ধের জাতক। সেই সংগঠন নিয়ে আমার খুব ইচ্ছা ছিল আজকে আলোচনা করব, কিন্তু আমাদের এই যান্ত্রিক সমস্যার জন্য আলোচনা হচ্ছে না। এবং আমি মুস্তাফা ভাইকে আরেকদিন নিয়ে আসবো ও ব্যাপারে আলোচনা করার জন্য। মুস্তাফা ভাই, আপনি কি শুনতেছেন? ওকে, তো শুধু দর্শক মন্ডলী, আমরা আরেকদিন আসবো মুস্তাফা ভাইকে নিয়ে, এবং অটোয়ার আরো কিছু মানুষকে যারা বাঁকা গত 40 বছর বা তারও বেশি সময় থেকে এই সংগঠনের সাথে জড়িত, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব, আসব, যে একটা সংগঠন একটা সমাজ গঠনে
কি ভূমিকা রাখে তা নিয়ে আলোচনা করার জন্য। এবং বাকাব বাংলাদেশি মন মাসে এই যে আমরা সাম্প্রদায়িকতা অথবা অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে যে বাকাবকে আমরা যেটা দাবি করি যে অসাম্প্রদায়িক একটা সংগঠন, অটোয়া শহরের, যে যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই সমান অ্যাক্সেস, সেই সংগঠন নিয়ে আলোচনা করার জন্য আমরা সবাইকে নিয়ে আসবো ধীরে ধীরে, আস্তে আস্তে, একজন অথবা দুইজন করে। এবং অবশ্যই মুস্তাফা ভাইও থাকবেন আপনাদের সাথে, আমাদের সাথে। এবং কি আমাদের সময় ছিল আজকে আরো আধা ঘন্টার মতো আমরা ছিলাম, বুক করেছিলাম 9:30 পর্যন্ত। যেহেতু মুস্তাফা ভাই এখন আর কথাই বলতে পারতেছেন না, ওনার মাইক কাজ করতেছে না, তো এখনই আমরা শেষ করব, কারণ আমাকে খেলা দেখতে যেতে হবে। এখন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার খেলা চলছে, এবং আশা করব বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ক্রিকেটে জিতবে আজকে, সেই আশা করি। আগামীতে দেখা হবে, কালকে দেখা হবে, সেই আশা করে কালকের আড্ডাতে মুস্তাফা ভাই আপনাকেও আমন্ত্রণ। কালকে দেখা হবে, আলাপ হবে, যদি সময় হয় তাহলে আজকের বাকি আলাপটা কালকে সেরে নেব। ভালো থাকেন সবাই। এ, শুধু শ্রোতা মণ্ডলী, আশ্রমের পাঠক লেখক, আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। মুস্তাফা, ইসলাম আলাইকুম, সবাইকে সালাম আদাব, ভালো থাকেন সবাই।